আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লগ বাই সেহেরস মমে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে আমরা এমন একটি ব্লগ শেয়ার করব যেটা কোনো দিন চিন্তা করিনি যে এমনভাবে আপনাদের সাথে সামনে আনবো বা এরকম একটা দিন আসতে পারে, এই চিন্তাগুলো কখনো মাথায় আসেনি। আসলে আমরা প্রিয়জনদের প্রতি এতটা বেশি মানে আকৃষ্ট থাকি বা তাদের প্রতি এতটাই আমরা মায়ায় জড়িত থাকি যে তাদের সাথে আমাদের জীবনে কোনো দুর্ঘটনা কোনো দিন আসতে পারে বা তারা আমাদের জীবন থেকে হারিয়ে যেতে পারে, এই জিনিসগুলো আমাদের মাথায় কখনোই আসে না। তো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নানু মারা গেছেন গত 18 তারিখে, মে মাসের 18 তারিখ রাত 9:10 তিনি মারা গেছেন। হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি গত 17 তারিখ বিকাল থেকেই হসপিটালে ছিলেন, আইসিইউতে ছিলেন প্রথমে, তারপর রাতের দিক থেকে তাকে লাইফ সাপোর্টের দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেই দিন রাতটা মোটামুটি কিছুটা রিকভার করেছিলেন, অল্প খুবই সামান্য পরিমাণ, তবে আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তার ফিরে আসার চান্সটা খুবই কম। তারা অ্যাকচুয়ালি ভর্তি নিতে চাচ্ছিল না, তারপরও আমরা শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে মামা বললেন যে না, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি, যতক্ষণ তাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা আমরা করব। তার কারণ নানা যখন অসুস্থ ছিলেন সেই সময়টায় আমরা সেরকমভাবে করার মতো কিছু সুযোগ পাইনি। আর আমার মামাও এই কারণে অনেক বেশি গিল্ট ফিল করেন যে নানার জন্য হয়তো বা তিনি কিছু করতে পারেননি, এই কারণেই নানুর জন্য অনেক বেশি কেয়ার সবসময় মামা নিয়ে থাকেন। তো যাই হোক, যার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন কিন্তু আসলে কাউকে ধরে রাখা যায় না। মানুষের জন্ম মৃত্যু এই সব কিছুই আল্লাহর হাতে থাকে। আমাদের পৃথিবীতে আসা থেকে শুরু করে যাওয়া সব কিছুই তার ইচ্ছা মতোই হবে, আমরা যতই চেষ্টা করি না কেন। তো ওখানে থাকা অবস্থাতেই তিনি পরবর্তীতে 18 তারিখে রাতে ইন্তেকাল করেন। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন তিনি ওপারে ভালো থাকেন, কারণ এই দুনিয়াতে থাকা অবস্থায় তিনি অনেক কষ্ট ভোগ করেছেন যেটার কোনো সীমা নেই। কারণ তিনি প্রায় গত 7 বছর ধরে বিছানায় ছিলেন। তো অনেক বেশি অসুস্থতায় তার এই কয়েকটা বছর কেটেছে, ঘরের বাইরে বের হতে পারতেন না, একেবারেই বিছানায় ছিলেন। প্রথম 3-4টা বছর অনেকটা হাঁটা চলার ভিতরে থাকতে পারলেও পরবর্তীতে ধীরে ধীরে যখন আমার নানা মারা যায় গত 4 বছর আগে, তারপর থেকে তিনি আরও বেশি বিছানায় পড়ে যান। তো যাই হোক, চোখের সামনে তার এই অবস্থা দেখা যাচ্ছিল না, মানে দিনকে দিন তার এত বেশি অবনতি হয়েছিল যে কি বলবো। তো আমরা তাকে দাফন করার জন্য গ্রামের বাড়িতে এসেছি। তো আমরা 2টা গাড়িতে আলাদা আলাদাভাবে এসেছিলাম, এখনও দাফনের কাজ শুরু হয়নি, দুপুরের জোহরের পরে হবে। তো আমরা এর ফাঁকে একটু বের হয়েছিলাম, কারণ আমি প্রায় 15 বছর পরে নানু বাড়ি গেলাম, মানে নানুদের গ্রামের বাড়ি আর কি। তো ওখানে এই স্কুলটা দেখতে আসছি এই কারণে যে এই স্কুলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। এখানে আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিতে আসছিলাম। তো সেই সময়টি আমার বছরে 2বার বা 3বার এখানে আসা হতো পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার জন্য। তো এই কারণে দেখতে আসলাম যে স্কুলটা এখন কেমন হয়েছে, রাস্তাঘাট বাড়িঘর কোনো কিছুই আমি চিনতে পারছি না, যেহেতু অনেক বছর পর এসেছি। যখন নানা মারা গিয়েছিলেন তখনও আমি আসতে পারিনি, আমার মেয়ে তখন মাত্র 3 মাস বয়স, এবং তখন জানুয়ারি মাসের 18 তারিখ, এত শীত ছিল যে আমার ছোট বাচ্চাকে নিয়ে তখন যাওয়া একদমই সম্ভব ছিল না, সবাই না করেছিল। তাই সবাই আসা সত্ত্বেও আমি আসতে পারিনি। এ কারণেই এবার আসলাম যে নানার কবরটা তো আমি দেখতেই পারিনি, আর নানুর কবরটাও যদি এবার দেখে না যায় আমি জানি না আর পরবর্তী তার কখনো আসাও বা হবে কি না, সেই সুযোগ পাই কি না পাই। এজন্য আর কি আসলাম, শুধুমাত্র আধা বেলার জন্য আমি এসেছি। আমি, আমার বোন আর আমার মেয়ে অবশ্য বিকালবেলাতেই ব্যাক করব। তো এখানে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর বাংলো বাড়ি দেখলাম। আমাদের এই এলাকাটাতে এখন এত সুন্দর সুন্দর বাংলো বাড়ি হয়েছে, মানে যা দেখে আমি মুগ্ধ। আগের গ্রামের সাথে এখনকার গ্রামের কোনো তুলনাই নেই, মানে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। সবাই গ্রামের বাড়িতে খুব সুন্দর করে বাড়ি তুলেছেন। তো সেগুলোই দেখে খুব অবাক হলাম যে কতটা পরিবর্তন হয়েছে। এখনকার গ্রামগুলোকে আর গ্রামের মতো মনেই হয় না, রাস্তাঘাট পিচ ঢালাই হয়ে গেছে, স্কুলগুলো খুব সুন্দর। তার পাশাপাশি যারা বাইরে থাকেন তারা গ্রামের বাড়িতে খুব সুন্দর করে ঘরবাড়ি করেছেন। তো
তো সেগুলোই কিছুটা হেঁটে হেঁটে দেখছিলাম। তবে ওই দিন এত রোদ ছিল যে হাঁটাহাঁটি করার মতো মুড ছিল না। আর আমি হাঁটতে সেদিন চাচ্ছিলামও না, মন তো অবশ্যই ভালো ছিল না, কিন্তু আমরা যেহেতু বিকালবেলা আবার চলে আসবো আর পরও আমাদের আবার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো এই কারণে ভাবলাম যে একটু হেঁটে দেখেই যাই। আর এই বাড়িটা হচ্ছে আমার নানার আদি ভিটা, মানে যেখানে তার মা থাকতেন। তো আম্মুর দাদু জীবিত থাকা অবস্থায় তারা এই বাড়িতে থাকতেন। এরপরে যখন যুদ্ধ পরবর্তীতে আমার নানা যুদ্ধ করে ফেরত আসেন, এরপরই সবাই ঢাকায় চলে আসেন। এরপর থেকে তাদের আর গ্রামের বাড়িতে থাকা হয়নি, তাই এখানে সেভাবে কোনো বাড়িঘর ভালো করে তোলাও হয়নি। আমার নানারা ঢাকা গাজীপুরে সেটেল, এখানেই অনেক আগে থেকে, আমার আম্মুর বিয়েরও আগে থেকে এখানে বাড়ি করে তারা সেটেল হয়ে গেছেন। তো যে কারণে আমাদের এই গ্রামে খুব বেশি একটা আসাও হয় না। তো এই নানার ভিটার উপরেই নানুর গাড়িটা, যেটা লাশবাহী গাড়ি থাকে, ফ্রিজিং গাড়ি, এটা রাখা হয়েছে। তো এখান থেকেই একটু পরে যখন জোহরের আজান পড়বে তখন এখান থেকে নিয়ে যাওয়া হবে, আর কিছুটা সময় বাকি। তো এখানেই প্যান্ডেল করে রাখা হয়েছিল, যাদের দেখার মহিলা মানুষ যারা ছিলেন তারা দেখতে পেয়েছিলেন, আর পুরুষ কাউকেই দেখতে দেওয়া হয়নি। এখান থেকে পার্শ্ববর্তী আমাদের যে নিকটবর্তী মসজিদ আছে সেখানে জানাজা পড়িয়ে দুপুরের ভিতরেই দাফন সম্পন্ন করা হবে। তো এই যে নানুকে এখন নিয়ে যাচ্ছে, আমরা শেষবারের মতো নানুকে দেখে নিলাম আর কি। তো এরপরে আর কখনোই তাকে দেখাটা আমাদের সম্ভব হবে না। আর যে অবস্থায় নানু দুনিয়া থেকে গেছেন, আমরা আসলে আমাদের নানুর সাথে তার কোনো মিল খুঁজে পাই না, কারণ তার শরীরে শুধুমাত্রই একটা কঙ্কালের উপরে চামড়ার একটা আবরণ ছিল, এছাড়া আর কিছুই তিনি সাথে নিয়ে যেতে পারেননি, এতটাই খারাপ অবস্থা তার হয়ে গিয়েছিল। তো আল্লাহ তাকে সম্পূর্ণভাবে দুনিয়া থেকে যে কষ্ট ভোগ করার পরে নিয়ে গেছেন, আমরা শুধু একটাই দোয়া করব যে তার সমস্ত গুনার বদলে তিনি যে দুনিয়াতে কষ্ট ভোগ করেছেন সেইটার মাফ করে দিয়ে যেন আল্লাহ তাকে পরবর্তী জীবনে কবরে সমস্ত আযাব মাফ করে দিয়ে তাকে তার হিসাবের দিনটাকে সহজ করে নেন। সেই প্রার্থনাই আমরা করি যেন তিনি পরপারে ভালো থাকেন। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া রাখবেন। তো এখানে আমার নানুকে দাফন করা হচ্ছে, এ নিয়ে আসা হয়েছে। কবরটা আগের দিন রাতেই কেটে রাখা হয়েছিল সম্ভবত, অথবা সকালবেলা আর কি, আমরা গিয়েই দেখেছি কবর কাটা হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার আম্মুর এক ফুপুর বাড়ির একেবারে পাশে, মানে ঘরের ভিতরে বসে থেকে কবরস্থানটা দেখা যায়। তো আমরা ওই বাড়িতেই উঠেছি এবং প্রতিবার আমরা এই নানুদের বাড়িতে থেকেই সমস্ত মিলাদ এবং যে কোনো প্রোগ্রাম করে থাকি। আমি যখন ছোটোবেলাও আসতাম তখনও এই নানুদের বাড়িতেই থাকতাম, যেহেতু নানার সেরকমভাবে ভালো কোনো ঘর ওখানে ওঠানো নেই, কেউ থাকে না বিধায়। আর যে ঘরটা করা আছে সেখানে আমরা একটা গরিব ফ্যামিলিকে থাকতে দেখেছি, যেটা আমার নানাই থাকতে দিয়ে গেছেন, যে যেহেতু ঘরটা পড়েই থাকে, অন্তত একটা গরিব মানুষ থাকলে তার যেন উপকারে আসে। তো এই জন্য আমরা আমার আম্মুর একটা ফুপির বাড়িতে এসেই সবসময় থাকি। তো এইটাই হচ্ছে আমার সেই নানুর বাড়ি। তবে ওই নানু এখন আর বেঁচে নেই, উনিও মারা গেছেন, বেশ কয়েক বছর হয়ে গেছে। উনি আমার নানারও বয়সে বড়। তো ওনাদের এই বাড়িটা হচ্ছে প্রথমে অনেক ছোট ছিল, 2টা ঘর ছিল, এখন ধীরে ধীরে অনেকগুলো ঘর বেড়েছে এবং খুব সুন্দর করে এই সাদা রঙের যে অংশটা এটা নতুনভাবে করা হয়েছে, ভিতরে ফুল টাইলস করে খুব সুন্দর। আসলে সেভাবে ঘুরে দেখানোর মতো ওই সময়টায় মন মানসিকতা ছিল না। যদি অন্য কোনো সময় বেড়ানোর উদ্দেশ্যে যাই তাহলে আপনাদের সাথে ডিটেলসভাবে শেয়ার করব। আমি শুধুমাত্র হাঁটা চলার উপরে যতটুকু সম্ভব ভিডিও করে নিয়ে এসেছি, এই জন্য যাতে করে পরে দেখতে পারি, নিজের মনের ইচ্ছা হলেও যেন এই জিনিসগুলো স্মৃতিতে থাকে, শুধুমাত্র সেই জন্যই এতটুকু ভিডিও করা। ওই যে সামনে যে একটা বাউন্ডারি দেখতে পেয়েছেন ওটাই হচ্ছে কবরস্থান। তো এই নানুর বাড়ি থেকে এতটাই কাছে, আমরা যখনই আসি তখন এখান থেকেই কবর জিয়ারত করার সুযোগ হয় আর কি। আর এটা হচ্ছে মেইন রাস্তাটা এ বাড়ির, মানে উঠানে ওঠার জন্য। এখান থেকে একদম অটো সহকারে গ্রামের ভিতরের রাস্তা থেকে বাড়ি পর্যন্তই আসা যায়, তাই আব্বুকে আনতে কোনো সমস্যা হয়নি। আর আব্বু আম্মু আজকে সবাই থেকে যাবেন আমার খালামণিদের সাথে, শুধুমাত্র আমি আমার বোনকে নিয়ে ফেরত যাব, কারণ ওর অফিস আছে। আর নানুকে দেখার জন্য আগের দিনও ছুটি কাটিয়েছে, পরের দিন তো নানু মারা গেলেন। তো এরপরে আর ওর ছুটি নেওয়াটা সম্ভব হবে না, এই জন্য আমাদেরকে আজকে ফেরত যেতে হবে। সবাই যদিও বা থেকে যাবে, আর সাথে আমার বড় মামিও ফেরত আসছেন, কারণ বাসায় কেউই ছিলেন না, নানু বাসায় আর কি।
তো আমি পরবর্তী দিনে আবার যাব কি না সেটা তখনও ফিক্স ছিল না। ভেবেছিলাম যে যদি সম্ভব হয় আসব, তবে আমি অবশ্য মিলাদে অ্যাটেন্ড করেছি, কিন্তু আমার বোন যেতে পারেনি। সেই পার্টটা আজকে থাকছে না। আজকে শুধুমাত্র আমরা প্রথম যেদিন গিয়েছিলাম দাফন করতে, শুধু সেই দিনের অংশটা নিয়েই আমি রেখেছি। তো পরবর্তীতে মিলাদের দিন আমরা কিভাবে মিলাদটা করেছিলাম সেটা আমরা পরের ব্লগে ইনশাল্লাহ শেয়ার করে দেব। আজকের ব্লগে শুধুমাত্র এই টুকটাক জিনিসগুলো নিয়েই করেছিলাম, যতটুকু আমার বা আমার বোনের মোবাইলে একটু একটু করে হাঁটা চলার পথে করে রেখেছিলাম, সেটা সাজিয়ে গুছিয়েই আপনাদের সাথে প্রেজেন্ট করছি আর কি। তো এটাই হচ্ছে নানুর বাড়ির পিছন সাইডটা। তো সবটাই আমি ঘুরে ঘুরে দেখলাম, কেন অনেক বছর পরে গিয়েছি, মানে আমার আগের স্মৃতির অনেক কিছুই ভুলে গেছি বা এখন অনেক কিছু পরিবর্তন এসেছে, যে কারণে বোঝা যায় না। তো এই সাইডটা থেকে ওই যে কবরস্থানের মেইন গেটটা দেখা যায়, আর ওইটার সামনে আমার মামার গাড়িটাও পার্ক করা। তো মামা আসলে ওই সাইডটা থেকেই আসেন এবং গাড়িটা ওখানেই থাকে। পরে যখন চলে আসা হয় আর কি, তখন ওই দিক থেকে আমরা রওনা হয়ে আসি। তো এই জন্য এ বাড়িতে থাকার একটা সুবিধা হলো নানা নানুর একদম কাছে থাকা যায়। আমার নানাকেও এই কবরস্থানেই দাফন করা হয়েছে, তবে তাদেরকে পাশাপাশি রাখা সম্ভব হয়নি, কারণ এখানকার নিয়ম হচ্ছে পুরুষরা এক সাইডে থাকবে এবং মহিলারা আরেকটা সাইডে থাকবে। তবে আমার নানা এবং নানুর কবরটা সোজাসুজি বরাবর পড়েছে। আর একটা জিনিস অবাক করা ব্যাপার হলো, আমার নানা যেদিন মারা গিয়েছিলেন সেই দিনটা ছিল 18 তারিখ, তবে মাসটা ছিল জানুয়ারি এবং দিনটাও ছিল শনিবার। আর আমার নানু যেদিন মারা গেলেন সেই দিনটাও ছিল 18 তারিখ, তবে এটা হলো মে মাসের। আর আরেকটা মিল হচ্ছে আমার এইবারের দিনটাও শনিবারই ছিল। তো নানা নানুর ভিতরে এতটা মিল আমরা দেখেছি, এবং আমার আম্মুরাও বলেন যে তারা কোনো দিন যে কোনো বিষয়ে ঝগড়া করেছেন বা মতবিরোধ হয়েছে, আমার নানা কোনো দিনও নানুর উপর রাগ হয়েছেন, এরকম কোনো স্মৃতি আমাদের মনে পড়ে না। তো সবাই দোয়া করবেন যেন আমার নানা নানু দুইজনেই খুব ভালো থাকেন, কারণ তারা দুইজনেই প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, কখনো কারো ক্ষতি চাননি, কখনো কারো পিছনে লাগার মতো চিন্তা ভাবনা রাখেননি, সবসময় তারা সরল মনে সবার সাথে মেশার চেষ্টা করেছেন। তো আমরা বিকালে চলে আসবো এমন সময় আমার মেয়ে বায়না ধরলো গাছে আম দেখে যে আম খাবে। তো খালামণি বলল যে তোমরা যেহেতু চলে যাবে, আর এখন তো আসলে বাড়িতে কারো আম কেটে খাওয়ার মতো মন মানসিকতা নেই, তো এই জন্য খালামণি বলল যে আমি কয়েকটা আম পাড়িয়ে দেই, তুমি বাসায় নিয়ে যাও, ওখানে গিয়ে জোহাকে খাইয়ে দিও। আর এর পরের দিনও তোমরা আসবা কিনা তার তো কোনো এখনও ঠিক নাই যেহেতু, তাই ওর জন্য সাথে করে নিয়ে যাও। তো আমরা প্রথমে ওই নানুর বাড়ির কিছু আম পারলাম, তো ওখানে আর কি খুব বেশি হাতের নাগালে পাওয়া যাচ্ছিল না, এই জন্য খালামণি বলল যে চলো আমরা আমাদের বাড়িতে, মানে আমার নানার যে ভিটা সেখানে যাই, ওখান থেকে তোমাকে আরও কিছু আম কাঁচা আম দিয়ে দিই, যদি পাকা পাই তাহলে তো এখন কেটে খেয়ে যেতে পারবে, আর না হলে বাসায় গিয়ে পরে জোহাকে দিও। তো এখানে যাওয়ার পথেই দেখলাম যে ঘাসের মধ্যে একটা রেইন লিলি গাছ হয়েছে, খুব সুন্দর ফুল ফুটেছিল। তো এই গাছটা নেওয়ার চেষ্টা করেছিলাম, ভাবলাম যে নিয়ে আসি, কিন্তু ওঠানো যাচ্ছিল না খালি হাতে। তো যাই হোক গাছটা আর নিয়ে এরপর আবার আমাদের পুরান ভিটাতে চলে আসলাম। এখানে যেই ফ্যামিলিটা থাকে তারা দেখলাম যে সন্ধ্যার সময় হাঁসগুলোকে ঘরে উঠিয়ে নিচ্ছিল আর কি, হাঁসের কিছু বাচ্চাও ছিল। এখানে ছোট্ট একটা চৌবাচ্চার মতো করে তৈরি করে ওনারা এখানে হাঁসগুলোকে রেখে দেন আর কি, আশেপাশে দিলে নাকি শিয়ালে নিয়ে যায়, অনেকগুলো হাঁস নিয়ে গেছে। তো এই জন্যই আর কি ওনারা এখন বাড়ির ভিতরেই রাখেন। আর কারেন্টও ছিল না, এত পরিমাণ গরম সেদিন ছিল যে যখন আমরা কবর জিয়ারত করার জন্য বাগানের ভিতর দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল যেন এখনই মাথা ঘুরে পড়ে যাব, এতটা গরম সেদিন ছিল। মানে পুরো পরিবেশটাই একদম থমথমে একটা গুমোট ভাব ছিল। তো এরপর আমরা চলে আসলাম পুরান ভিটার পিছন সাইডটাতে, যেখানে বড় বড় আম গাছগুলো, আর এগুলো যেহেতু অনেক বছর আগেরকার, আমার আম্মুরা যখন ছোট ছিল সেই সময়কার লাগানো গাছগুলো এত বড় হয়ে গেছে যে বিশাল বড় বড় বাঁশ দিয়েও সেগুলোর উপরের আমগুলোকে আর হাতের নাগালে পাওয়া যাচ্ছিল না। তো আমার দুই ভাই অনেক চেষ্টা করেছে কিছু আম পাড়ার জন্য, পরে আর দেখা গেছে যে ওরা খুব বেশি মানে পারতেছিল না, ওদের তো আসলে অভ্যাস নেই, আর মানে যেই কুটাটা বাঁধার প্রয়োজন পড়ে ওইটাও ছিল না, নর্মাল একটা বাঁশ দিয়ে আঘাত করে পাড়ার চেষ্টা করেছিল, তো দেখলো যে বড় আমগুলো পারা যাচ্ছে না।
তো এই জন্য পরে আমাদের পাশের বাড়িরই একজন মুরব্বি উনি আমাদেরকে সাহায্য করার জন্য আসলেন, বলল যে ঠিক আছে তোমরা যেহেতু পারছো না আমি চেষ্টা করে দেখি আমি তোমাদের কিছু আম পেড়ে দিই। পরে উনি এসে আর কি আমাদেরকে কিছু আম পেড়ে দিয়েছিল। আর ওই দিন যে আমগুলো পারলো সবগুলো আমি বাসায় নিয়ে এসেছিলাম, অল্প কিছু ছিল যেটা আমি পরবর্তীতে খালামণির কাছে দিয়ে এসেছি যে তোমরা আজকে তো খাবে না, কালকে না হয় যদি আর পারতে নাই পারো, কাউকে না পাওয়া যায় তাহলে তোমরা কালকে কেটে খেয়ে নিও। এই জন্যই আর কি আমি কিছুটা আম খালামণির কাছে রেখে তারপর চলে এসেছি। তো অনেকেই ভাবতে পারেন যে লাশ নিয়ে বাড়িতে গেলেন কবর জিয়ারত দাফন করার জন্য, সেখানে গিয়ে আপনারা আম পাড়তে ব্যস্ত হয়ে গেছেন। আসলে পরিস্থিতিগুলো সেরকম ছিল না। আমার মেয়ে বাচ্চা মানুষ এই প্রথমবার আমার নানুর বাড়ি মানে ওর নানুর দাদা বাড়ি গিয়েছে, তো এই কারণে ওর একটা বায়না করেছে আর সেটা আমার খালামণি রাখবে না, সেটা তো হতেই পারে না। মানে ও জিনিসটা চেয়েছে বিধায় খালামণি এনিহাও ওকে জিনিসটা দিবেই আর কি, এরকমভাবে সিচুয়েশনটা ছিল। এমন না যে আমরা আম খাওয়ার জন্য সবাই মরিয়া ছিলাম বা আমরা শোক কাটিয়ে ফুর্তি করতে ব্যস্ত ছিলাম, ব্যাপারটা এরকম কিছুই ছিল না। আমরা ঠিক এর কিছুক্ষণ পরেই বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছি। আর আমাদের মনটাও খুব খারাপ ছিল এই জন্য যে সবাই থাকতে পারছে, শুধু আমরা দুই বোনই চলে আসবো। আমার খালাতো ভাই বোন খালামণিরা মামারা সবাই ছিলেন এবং তারা মিলাদ সম্পন্ন করেই ফিরবেন, এবং আমরা ফিরেছি সম্পূর্ণ অনিশ্চয়তা নিয়ে যে আমরা হয়তোবা মিলাদটাও অ্যাটেন্ড করতে পারবো না। পরের দিনের মিলাদটা আমি কিভাবে অ্যাটেন্ড করলাম সেটাও পুরোপুরি একটা আমাদের মানে প্ল্যানিংয়ের বাইরেই ছিল, হুট করে যাওয়া হয়েছে, সেটা আমি পরের পর্বে বলবো, সেটা এখন আর শেয়ার করছি না। তো ওই যে ওখান থেকে ফিরে সাথে সাথে আমরা রওনা হয়ে গিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসাতেও ফিরতে হবে, বাসায় আসতে প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে। তো এই জন্য আব্বু তাড়াহুড়ো করে আমাদের পাঠিয়ে দিলেন যে সন্ধ্যা হলে হয়তো জ্যাম পড়ে যাবে।